ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ভিডিওটি পার্ট 1 হিসেবে তোমাদের কাছে যাবে। আজকের ভিডিওতে আমি যা আলোচনা করব সেটা হলো আলো কি, এটা আমি বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। আলোর প্রতিফলন কি, লম্ব, অভিলম্ব, আপাতিত রশ্মি, আপাতন কোণ, প্রতিফলিত রশ্মি, প্রতিফলন কোণ, বিভেদ তল, এগুলো কি সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রতিফলনের কয়টি সূত্র রয়েছে এবং কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। নিয়মিত প্রতিফলন ও অনিয়মিত প্রতিফলন কি সেগুলো আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি লিখে রাখছি আলো কি। আলো হলো এক প্রকার শক্তি যার কারণে আমরা কোনো বস্তু দেখতে পাই। সূর্য, বৈদ্যুতিক বাতি বা মোমবাতি ইত্যাদি আলোর উৎস হিসেবে পরিচিত। আলো এক প্রকার তড়িৎচুম্বক তরঙ্গ। তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে তড়িৎচুম্বক তরঙ্গ 7 প্রকার, যথা আমরা একটু লিখি, দেখো। তড়িৎ চুম্বক তরঙ্গ 7 প্রকার। গামা রশ্মি, আমরা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য থেকে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের দিকে লিখছি। গামা রশ্মি, এক্স রে, এক্স রের চাইতে আবার তরঙ্গ দৈর্ঘ্য বেশি অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মির চেয়ে আবার তরঙ্গ দৈর্ঘ্য বেশি দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো, দৃশ্যমান আলোর চেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি আবার অবলোহিত। অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মির চেয়ে আবার তরঙ্গ দৈর্ঘ্য বেশি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের চাইতে আবার তরঙ্গ দৈর্ঘ্য বেশি রেডিও ওয়েভ। তাহলে তড়িৎচুম্বক তরঙ্গ আসলে 7 প্রকার। প্রথমেই এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম থেকে বেশি পর্যন্ত আমরা সাজিয়েছি। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম গামা রশ্মি, তারপরে এক্স রে, তারপরে অতি বেগুনি রশ্মি, তারপর দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এই 7টি তড়িৎচুম্বক তরঙ্গের মধ্যে একমাত্র দৃশ্যমান আলো, এই দৃশ্যমান আলোটাকেই আমরা দেখতে পাই, বাকি রশ্মিগুলোকে কিন্তু আমরা দেখতে পাই না। দৃশ্যমান আলো যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হলো 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, অর্থাৎ দৃশ্যমান আলোগুলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় 400 ন্যানোমিটার, ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। অর্থাৎ যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, সেই আলোগুলোকে আমরা দেখতে পারি। এর কম হলেও আমরা দেখতে পারি না, এর বেশি হলেও আমরা দেখতে পারি না। তাহলে আরো যে দৃশ্যমান আলো ব্যতীত আরো যে 6 রকমের তড়িৎচুম্বক আলো রয়েছে, সেগুলো আমরা দেখতে না পেলেও সেগুলোর কিন্তু বিভিন্ন কাজ রয়েছে। যেমন গামা রশ্মির ব্যবহারটা, ক্যান্সার নির্ণয়ে গামা রশ্মিটা ব্যবহার করা হয়। এক্স রেটা
হাড়ের ছবি তোলার জন্য ব্যবহার করা হয়। অতি বেগুনি রশ্মি, এটা মূলত সূর্যের আলোতে থাকে। এই অতি বেগুনি রশ্মির মাধ্যমে বিভিন্ন জীবাণুকে ধ্বংস করা হয়। অবলোহিত রশ্মিটা আসলে এটা তাপ বিকিরণ বহন করে। পাশাপাশি আমরা যে টেলিভিশনে রিমোট কন্ট্রোল ব্যবহার করে থাকি, সেখানে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ তরঙ্গদৈর্ঘ্যের আলোটা ব্যবহার করা হয় ওভেন ও মোবাইল যোগাযোগের ক্ষেত্রে। রেডিও ওয়েভটা ব্যবহার করা হয় রেডিও, টেলিভিশন ও বিভিন্ন বেতার যোগাযোগের ক্ষেত্রে। আমি আবার বলছি, দেখো, দৃশ্যমান আলো ব্যতীত আরো 6টি যে তড়িৎচুম্বক তরঙ্গ রয়েছে, সেগুলোর কিন্তু ব্যবহার রয়েছে ব্যাপক। গামা রশ্মিটি ক্যান্সার নিরাময়ের কাজে ব্যবহার করা হয়। এক্স রেটা হাড়ের ছবি তোলার কাজে ব্যবহার করা হয়। অতি বেগুনি রশ্মি, এটা স্বাভাবিকভাবে আমরা সূর্যের আলোতে পেয়ে থাকি। এই অতি বেগুনি রশ্মির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জীবাণুকে ধ্বংস করতে পারি। অবলোহিত রশ্মি, এটি তাপ বিকিরণ বহন করে। পাশাপাশি রিমোট কন্ট্রোলে এই অবলোহিত রশ্মিটা ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মিটি বা আলোক রশ্মিগুলো ওভেন ও মোবাইল যোগাযোগে ব্যবহার করা হয়। রেডিও, টেলিভিশন এবং বিভিন্ন বেতার যোগাযোগে ব্যবহার করা হয়। এখন এই দৃশ্যমান আলোক রশ্মি, এই দৃশ্যমান আলোক রশ্মি নিয়ে আমরা আরেকটু কথা বলবো। এই দৃশ্যমান আলোক রশ্মিটা কিন্তু 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য হয়ে থাকে। অর্থাৎ আমাদের অনেক এমসিকিউতে আসে যে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আমরা দেখতে পাই। আমরা 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত আলোক রশ্মি, তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মিগুলো আমরা দেখতে পাই। এই 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আবার 7 প্রকার। সেগুলো কি কি? দেখো, দৃশ্যমান আলো আবার 7 প্রকার। যথা: 1, বেগুনি, 2, নীল, 3, আসমানি, 4, সবুজ, 5, হলুদ, 6, কমলা এবং 7 হলো লাল। এই যে দৃশ্যমান 7 প্রকার আলো রয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের উপরে নির্ভর করে, এই 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের 7 ধরনের আলো হয়ে থাকে। সেই 7 ধরনের আলোগুলো কি? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। তাহলে এই 7 ধরনের আলোর মধ্যে বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর এখানে তড়িৎচুম্বক তরঙ্গ 7টির মধ্যে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য যার কম, সে কিন্তু শক্তির দিক দিয়ে আবার তার শক্তি কিন্তু বেশি, সে কিন্তু আবার বেশি শক্তিশালী। অর্থাৎ এই গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, গামা রশ্মি কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী তড়িৎচুম্বক তরঙ্গ। আর রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ও কিন্তু সবচেয়ে কম শক্তিশালী কিন্তু রেডিও ওয়েভ, যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মিটি রয়েছে। এখন দৃশ্যমান আলোর মধ্যে এই বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বেশি। আমাদের মনে রাখতে হবে, এমসিকিউতে কিন্তু অনেক আসে যে দৃশ্যমান আলোর মধ্যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি কোনটি। তাহলে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি বেগুনি,
আর সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি কোনটি? লাল। এখন আমরা আমাদের চারপাশে তাকালে অনেক কিছুই কিন্তু আমরা দেখতে পারি। সবকিছুই কি আমরা একই রঙের দেখি? না, আমরা এক এক বস্তু কিন্তু এক এক রঙের দেখি। তাহলে এই দেখার ভিন্নতার কারণটা আসলে কি? আসলে দেখার ভিন্নতার কারণটা হলো যে আমাদের চারপাশে যে বস্তুগুলো আমরা দেখি, যেমন ধরো আমরা গোলাপ ফুল সবাই চিনি। এই গোলাপ ফুল দেখতে আমরা কেমন দেখি? লাল। আসলে এটা লাল কেন দেখায়? এর কারণটা হলো যে সূর্য থেকে যখন আলো এসে এই গোলাপের উপর পড়ে, তখন এই গোলাপটা আমরা আরেকটা কথা আমাদের জেনে রাখতে হবে বা মনে রাখতে হবে, সূর্যের আলোতে কিন্তু 7টা রঙই থাকে। কোন 7টা রং? এই 7টা রং। এটা সহজে মনে রাখার কৌশল একটু আমি লিখে দেই। তো সহজে কিভাবে মনে রাখা যাবে এই 7টা রং? সহজে মনে রাখার কৌশল। সহজে মনে রাখার কৌশল হিসেবে আমরা মনে রাখবো বেনি আসহ কলা। বেনিয়াসহ কলা, যার মানে বেতে বেগুনি, নিতে নীল, আতে স্বরে আতে আসমানি, দন্তু সতে সবুজ, হতে হলুদ, কতে কমলা এবং লাতে লাল। এভাবে আমরা মৌলিক যে 7টি রং আছে সেটা আমরা মনে রাখবো। এই সূর্যের আলোর মধ্যে কিন্তু এই 7টি রঙই থাকে। সূর্যের আলো যখন গোলাপের ওপর এসে পড়ে, তখন গোলাপটা এই লাল রং ব্যতীত বাকি যে 6টি রং আছে, এই 6টি রংকে সে শোষণ করে। শোষণ করলে আর এই লাল রংটা গোলাপ শুধু প্রতিফলন করে, যার কারণে আমরা গোলাপকে দেখি লাল রং হিসাবে। তাহলে হলুদ বস্তু যদি আমরা দেখি, তাহলে হলুদ বস্তুটা আসলে কেমন দেখাবে? হলুদ বস্তুটা কেন হলুদ দেখায়? তার মানে হলো ওই হলুদ বস্তুর উপর এসে যখন আলো পড়ে, সূর্যের আলো এসে পড়ে, তখন হলুদ বস্তুটি এই হলুদ রং ছাড়া অন্য বাকি যে 6টা রং আসছে সেই রংগুলোকে সে শোষণ করে, হলুদ রংটাকে সে প্রতিফলন করে বা প্রতিফলিত করে। এই হলুদ রংটা প্রতিফলিত করার ফলে আমরা ওই বস্তুটাকে হলুদ দেখি। এখন এখানে দেখো সাদা এবং কালো কিন্তু নাই। তাহলে কখন আমরা বস্তুটাকে সাদা দেখতে পাই? কোনো বস্তুর ওপর এই 7টা রঙের মিশ্রণ এসে যখন পড়ে, তখন ওই বস্তু যদি 7টা রঙকেই প্রতিফলিত করে, তখন ওই বস্তুটাকে আমরা সাদা দেখি। আর কোন বস্তুকে আমরা কালো দেখি? যখন কোনো বস্তুর ওপর এই 7টা রং এসে পড়ে, তখন ওই বস্তু যদি সবগুলো রঙকে শোষণ করে বা শোষিত করে ফেলে, তখন আমরা ওই বস্তুটাকে কালো দেখি। তাহলে কোন বস্তু আসলে কেন কোন রং দেখায়, এটা আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। অর্থাৎ যে বস্তুকে যে রং দেখাবে, ওই রং ব্যতীত অন্য রংগুলো বস্তুটা শোষণ করবে, আর যে রং দেখায় বস্তুটা, ওই রংটাই শুধু বস্তুটা প্রতিফলিত করবে, যার কারণে বস্তুটাকে আমরা ওই রঙের দেখে থাকি। তো এই ছিল আমাদের দৃশ্যমান আলোর নিয়ে আলোচনা। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি একটু। এখন আমরা আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন 3 ধরনের ঘটনা ঘটে। সেই 3 ধরনের ঘটনা কি আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো এই অংশটাকে আমরা প্রথম মাধ্যম বললাম এবং এখানে আমরা বললাম দ্বিতীয় মাধ্যম। এই অংশটাকে আমরা বললাম দ্বিতীয় মাধ্যম। তাহলে আলো যখন এসে আপাতিত হবে, তখন কিছু আলো প্রথম মাধ্যমে ফিরে আসবে, যাকে আমরা প্রতিফলন বলি। মাধ্যমটা যদি স্বচ্ছ স্বচ্ছ হয়, তাহলে আলো কিন্তু এর ভিতরে প্রবেশ করবে, কিছু আলো ভিতরে প্রবেশ করবে, আর এক মাধ্যম থেকে যখন আর এক মাধ্যমে প্রবেশ করে, তখন কিন্তু আলোর গতিপথ পরিবর্তিত হয়। এখন প্রবেশ করলে এই দ্বিতীয় মাধ্যম কিছু আলো শোষণ করে এবং বাকি আলো যেটা বের হয়ে যায় সেটা হলো প্রতিসরণ।
তাহলে কি এই চিত্র দ্বারা আমি কি বোঝাচ্ছি, যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন তিনটা ঘটনা ঘটে। আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় বাধা পেয়ে যদি প্রথম মাধ্যমে ফিরে আসে, তাহলে এই ঘটনাটা হলো প্রতিফলন। মাধ্যমটা যদি স্বচ্ছ হয়, তাহলে প্রথম মাধ্যম থেকে কিছু আলো দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, প্রবেশ করার সাথে সাথে আলোর গতিপথ কিন্তু আর আগের মতো সোজা থাকবে না, কিছুটা পরিবর্তিত হবে। এখন এইটা যদি হালকা মাধ্যম হয় আর এইটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে এই রশ্মিটা, এই গতিপথটা অবিলম্বের দিকে সরে আসবে, মানে অবিলম্বের কাছাকাছি চলে আসবে। আর যদি এইটা ঘন এইটা হালকা হয়, তাহলে অবিলম্ব থেকে আলোক রশ্মিটা দূরে সরে যাবে। এই দ্বিতীয় মাধ্যমে যখন আলো প্রবেশ করে তখন এখানে কিছু আলো শোষণ হয়, আর দ্বিতীয় মাধ্যম থেকে আবার যখন বের হয়ে যায়, এই ঘটনাটাকে বলি আমরা প্রতিসরণ। তাহলে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন প্রবেশ করে তখন তিনটি ঘটনা ঘটে, এটা আমরা একটু মনে রাখবো। এই আলো যখন চলে তখন কিছু ধর্ম মেনে চলে, যেমন আলো স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে সরল পথে চলে। মানে স্বচ্ছ কি, আগেই বলছি পরিষ্কার। সমসত্বটাই বা কি? সমসত্ব মানে হলো যে মাধ্যমের ঘনত্ব যদি সবসময় একই থাকে। এমন না যে, যেমন পানি এবং মধুর কথা যদি আমরা চিন্তা করি, পানিতে ঘনত্ব একরকম, মধুতে ঘনত্ব কিন্তু অন্যরকম। অর্থাৎ পানির ঘনত্ব হালকা মধুর তুলনায়, মধুর ঘনত্ব কিন্তু পানির তুলনায় ঘন বা বেশি। তো এরকম যদি ঘনত্বর কম বেশি হয় তাহলে কিন্তু সরল পথে চলবে না। তখন যেমন এখানে ঘনত্ব আমরা এটাকে বেশি বুঝিয়েছি, এটা কম বুঝিয়েছি, যেহেতু আলোক রশ্মিটা ওই দিকে চলে গেছে। যদি এইদিকে সরে আসতো তাহলে এইটাই হালকা থাকতো, এইটা ঘন থাকতো। এখন যেহেতু অবিলম্ব সবসময়, অবিলম্ব কি আমি একটু পরেই তোমাদের সাথে আলোচনা করব। যেটা বলছিলাম, আলো চলার সময় কিছু ধর্ম মেনে চলে। স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলো সরল পথে চলে। কোন নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ কিন্তু নির্দিষ্ট। যেমন আমরা এর আগে তড়িৎচুম্বক তরঙ্গ দেখেছিলাম, তড়িৎচুম্বক তরঙ্গ দেখেছিলাম 7 প্রকার। সেই 7 প্রকার তরঙ্গের আলোক রশ্মি এবং দৃশ্যমান আলোর জন্য আরো 7 প্রকার আমরা আলোক রশ্মি দেখেছিলাম। তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা নির্দিষ্ট মাধ্যমে যে ধরনের আলোক রশ্মি হোক না কেন, একটা নির্দিষ্ট মাধ্যমে তার বেগ কিন্তু নির্দিষ্ট। যেমন শূন্য মাধ্যমে যে ধরনের আলোক রশ্মি হোক না কেন তার বেগ কিন্তু নির্দিষ্ট মাধ্যমে সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বেগই একটা নির্দিষ্ট থাকে। এখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিন্তু বেগের কম বেশি হয় না। নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে সব তরঙ্গের দৈর্ঘ্যের আলোক রশ্মির বেগ একই। তাহলে আলোর প্রতিফলন, আমরা দেখো এতক্ষণ আমি যা আলোচনা করতেছিলাম এই আলোচনাগুলো কিন্তু এই আলোক নিয়েই আলোচনা করছিলাম আমরা। এখন আলোর প্রতিফলন, আমি ইতিমধ্যে আলোর প্রতিফলন নিয়ে হালকা একটু আলোচনা করেছি। আলো যখন এক মাধ্যম থেকে চলতে চলতে কোনো প্রতিফলক বা বিভেদ তলে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, আলোর এই ঘটনাটাকেই বলি আমরা প্রতিফলন। আবার বলছি আমি, আলোর প্রতিফলন কি? আলো এক মাধ্যমে চলতে চলতে অন্য মাধ্যমে বাধা পেয়ে যদি প্রথম মাধ্যমে ফিরে আসে, আলোর এই ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন কি আমরা জেনে গেলাম। এখন আমরা জানবো লম্ব। লম্বটা হলো কোন সরলরেখার ওপর সমকোণে অবস্থিত যে রেখা, তাকে আমরা লম্ব বলি। কোন সরলরেখার ওপর সমকোণে অবস্থিত রেখাকেই লম্ব বলি। তাহলে অভিলম্বটা কি? অভিলম্ব হলো যে কোন তলের ওপর সমকোণে অবস্থিত যে রেখা, কোন তলের উপর হতে হবে। যদি সমকোণে তলের উপরে অবস্থিত কোনো রেখা থাকে তাকে বলি আমরা অভিলম্ব। আমরা ধরে নিলাম, ধরো যে এইটা আমাদের একটা তল, এইটা আমরা ধরে নিলাম যে এটা আমাদের একটা তল। এই তলটার উপরের দিকে একটা মাধ্যম আছে আর নিচের দিকে আর একটা মাধ্যম আছে। তাহলে আলো যদি অভিলম্ব, তাহলে কি? এই তলের উপর সমকোণে, মানে কি 90 ডিগ্রি কোণে যে রেখাটা থাকবে, ধরো এইটা আমরা সমকোণে আছে, তাহলে এইটাকে আমরা বলবো কি?
অভিলম্ব। তলের ওপর যখন সমকোণে কোনো রেখা থাকে তাকে বলি আমরা অভিলম্ব। তাহলে এটা হলো আমাদের অভিলম্ব। এখন আলোক রশ্মি, এটা হলো আমাদের ধরো প্রথম মাধ্যম, আর নিচের অংশটা হলো আমাদের দ্বিতীয় মাধ্যম। আলোক রশ্মি যখন প্রথম মাধ্যমে এসে পড়বে, কোনো উৎস, আলোক উৎস, ধরো এটা আলোক উৎস, পড়ার পরে যদি প্রথম মাধ্যমেই ফিরে আসে তাহলে এই ঘটনাটাকে বলি আমরা কিন্তু আলোর প্রতিফলন। তাহলে আমরা লম্ব কি জানলাম, অভিলম্ব কি আমরা জানলাম, আপাতিত রশ্মি। এই যে আলোক উৎস হতে যখন কোনো আলোক রশ্মি কোনো তলে এসে আপাতিত হয় তখন সেই আলোক রশ্মিটাকেই বলি আমরা আপাতিত রশ্মি। এখানে এটাকে আমরা আলোক উৎস হিসেবে বিবেচনা করছি। যেই আলোক উৎস হতে একটা আলোক রশ্মি তির্যকভাবে এসে একটা তলে এসে আপাতিত হয়েছে, তাহলে এই রশ্মিটা আমাদের, এই রশ্মিটাকেই আমরা কিন্তু বলবো আপাতিত রশ্মি। এই রশ্মিটাকে বলা হবে আপাতিত রশ্মি। এখন আপাতন কোণ কি? এই আপাতিত রশ্মি অভিলম্বের সাথে, অভিলম্ব কোথায়? এই যে অভিলম্ব হলো আমাদের এই রেখাটা যেটা তলের সাথে সমকোণে আছে, এটা হলো আমাদের অভিলম্ব। এই অভিলম্বের সাথে আপাতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকেই বলি আমরা আপাতন কোণ। আপাতন কোণকে আমরা আই দ্বারা লিখতে পারি, আপাতন কোণকে আমরা θ1 দ্বারাও লিখতে পারি। তারপরে প্রতিফলিত রশ্মি, যে আলোক রশ্মিটা বিভেদ তলে বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে সেই আলোক রশ্মিটাকেই বলি আমরা প্রতিফলিত রশ্মি। অর্থাৎ এই যে এই রশ্মিটা আমাদের বিভেদ তলে বাধা পাইছে, এটা এসে এখানে পড়ছিল, পরে এখানে বিভেদ তলে বাধা পেয়েছে, বাধা পাওয়ার পরে সে কিন্তু প্রথম মাধ্যমে, আমাদের এই দাগের উপরের অংশটা প্রথম মাধ্যম, এই দাগের নিচের অংশটা দ্বিতীয় মাধ্যম। তাহলে এই প্রথম মাধ্যমে ফিরে আসছে, তাহলে এই রশ্মিটার নামই কিন্তু আমাদের প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। তাহলে এটা আমাদের প্রতিফলিত রশ্মি। এখন প্রতিফলন কোণ তাহলে কি? এই প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে, তাহলে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে এখানে কোণ উৎপন্ন করবে। এই প্রতিফলিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী যে কোণ, এইটাকেই বলা হয় প্রতিফলন কোণ। তাহলে কি বলবো? প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকেই বলবো আমরা প্রতিফলন কোণ। প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়, θ2 দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে আমরা প্রতিফলন কোণ কি? বিভেদ তল কি? বিভেদ তল আলো এক মাধ্যম থেকে চলতে চলতে যখন অন্য মাধ্যমে প্রবেশ করতে চায়, এই অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আলোটা যে বাধা পায় যে তলে, সেই তলটাকে আমরা বিভেদ তল বলি। বা এই যে প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যম এক মাধ্যম থেকে চলতে চলতে যখন অন্য মাধ্যমে প্রবেশ করে, তখন এই প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যমের যে সংযোগ স্থল, অর্থাৎ এই যে এই রেখাটা, এই রেখাটা প্রথম মাধ্যম এবং দুটি মাধ্যমকে আলাদা করেছে। তাহলে এই তলটাকে বা এই রেখাটাকেই আমরা বলে থাকি বিভেদ তল। অর্থাৎ যে তল দুটি মাধ্যমকে আলাদা করে তাদেরকেই আমরা বলি কি? বিভেদ তল। তাহলে বিভেদ তল আমরা জেনে গেলাম। এখন প্রতিফলনের সূত্র, আসলে প্রতিফলনের, আলোর প্রতিফলনের দুটো সূত্র আছে। একটা হলো এই যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এই যে অভিলম্ব, এটা একই তলের উপর, একই সমতলে থাকবে বা একই তলের উপর থাকবে। আবার বলছি, প্রতিফলনের প্রথম সূত্রটা কি? যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থান করবে, এটা হলো প্রথম। আর দ্বিতীয়টা কি? যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। এটা হলো প্রতিফলনের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রটা ছিল
আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব একই তলে থাকবে। দ্বিতীয় সূত্রটা হলো আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। এটা হলো প্রতিফলনের সূত্র। এরপরে আমরা নিয়মিত প্রতিফলন কি সেটা একটু দেখব। দেখো এখানে আমি দুটো তল দেখাবো। দেখো যে তাহলে নিয়মিত প্রতিফলন ঘটবে এখানে, আর এখানে অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন। যখন একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি একটা মসৃণ তলের উপর আপাতিত হয়ে, ধরো সমান্তরাল মানে কি একই দূরত্ব বজায় রেখে এসে পড়বে এবং প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হবে। অর্থাৎ একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরালে এসে মসৃণ তলের উপর পড়বে এবং প্রতিফলনের পরও সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হবে, অর্থাৎ একই দূরত্ব বজায় রেখে যাবে। সেই ধরনের প্রতিফলনকে বলি আমরা নিয়মিত প্রতিফলন। তাহলে আমি আবার বলছি, আলোর নিয়মিত প্রতিফলন কি? আলোর নিয়মিত প্রতিফলন হলো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলের উপর আপাতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হলে, এই যে প্রতিফলিত হয়েছে, প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে কিন্তু আবার যাচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আলোর প্রতিফলনকে আমরা বলি নিয়মিত প্রতিফলন। এখন অন্যদিকে ধরো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি দর্পণের উপর এসে সমান্তরাল ভাবেই পড়লো, কিন্তু দেখা গেল যে প্রতিফলনের পর এক একটা এক এক দিকে ছড়িয়ে গেল। তাহলে কোন সমান্তরাল আলোক রশ্মি অমসৃণ তলের উপর আপাতিত হওয়ার পর যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত না হয়, এখানে কি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়েছিল প্রতিফলনের পর, আর এখানে একটা গেছে এই দিক, একটা গেছে এই দিক, একটা গেছে এই দিক, এলোমেলো ভাবে গেছে। তাহলে এইরকম যদি প্রতিফলনের পর যদি সমান্তরাল আলোকগুচ্ছে পরিণত হতে না পারে, সেই আলোর প্রতিফলনকে আমরা অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন হিসেবে চিনে থাকি। তাহলে দেখো আমি আবার তোমাদের আমি শুরু থেকে একটু বলছি। আলো কি? আমরা বলছিলাম আলো এক প্রকার শক্তি যা আমাদের কোনো কিছুকে দেখতে সাহায্য করে বা যার কারণে আমরা কোনো কিছুকে দেখতে পারি। আলোর উৎস কি? আলোর উৎস হিসেবে আমরা জানি সূর্য, বৈদ্যুতিক বাতি, তারপরে মোমবাতি ইত্যাদি। আরেকটু ভালোভাবে জানার জন্য আমরা বলছিলাম আলো এক প্রকার তড়িৎচুম্বক তরঙ্গ। তড়িৎচুম্বক তরঙ্গ আবার কয় রকম হতে পারে? তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে তড়িৎচুম্বক তরঙ্গ কিন্তু 7 রকম হতে পারে, যেটা আমি বলছিলাম যে গামা রশ্মি, তারপরে এক্স রে, তারপরে অতি বেগুনি রশ্মি, তারপরে দৃশ্যমান আলোক রশ্মি, তারপরে ছিল অবলোহিত রশ্মি, তারপরে ছিল মাইক্রোওয়েভ এবং শেষে ছিল আমাদের রেডিও ওয়েভ। এর মধ্যে গামা রশ্মিটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ছিল। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মিটা হলো সবচেয়ে শক্তিশালী, আর সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মিটা হলো কম শক্তিশালী। তাহলে এই যে আমরা 7টি তড়িৎচুম্বকের কথা বললাম, এই 7টি তড়িৎচুম্বকের মধ্যে কিন্তু আমাদের সবচেয়ে শক্তিশালী হলো গামা রশ্মি এবং সবচেয়ে কম শক্তিশালী হচ্ছে রেডিও ওয়েভ। এখন এই 7টি
তড়িৎচুম্বক তরঙ্গের মধ্যে একটি হলো দৃশ্যমান আলোক রশ্মি, যেটা আমরা চোখে দেখতে পারি। এই দৃশ্যমান আলোক রশ্মি কোনটা ছিল, এবং এই দৃশ্যমান আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? এটা ছিল 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের। আর বাকি যে এই দৃশ্যমান আলোক রশ্মি ব্যতীত বাকি যে আরো 6টি তড়িৎচুম্বক তরঙ্গ রয়েছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু এগুলো আমাদের বাস্তব জীবনে এদের প্রয়োগ রয়েছে। যেমন গামা রশ্মির মাধ্যমে আমরা ক্যান্সার নির্ণয় করতে পারি। তারপরে ছিল আমাদের গামা রশ্মির পরে ছিল আমাদের এক্স রে দ্বারা আমরা হাড়ের ছবি তুলতে পারি। তারপরে ছিল আমাদের অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মির মাধ্যমে আমরা বিভিন্ন জীবাণুকে ধ্বংস করতে পারি। দৃশ্যমান আলোক। অবলোহিত রশ্মি, এটা কি করে? তাপ বিকিরণ বহন করে, তাপ বিকিরণ বহন করে। এবং এই অবলোহিত রশ্মি কিন্তু আমরা যে আমাদের নিয়মিত জীবনে রিমোট কন্ট্রোল ব্যবহার করে থাকি, সেই রিমোট কন্ট্রোলে কিন্তু এই অবলোহিত আলোক রশ্মি ব্যবহার করা হয়, যেগুলো আমরা খালি চোখে আসলে দেখতে পারি না। এরপরে আমরা দেখেছি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা কি ছিল? মাইক্রোওয়েভের আলোক রশ্মিটা কোথায় ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভটা ব্যবহার করা হয় ওভেন ও মোবাইল যোগাযোগের ক্ষেত্রে। এরপরে ছিল আমাদের রেডিও ওয়েভ। রেডিও ওয়েভটা ব্যবহার করা হয় রেডিও, টেলিভিশন এবং বিভিন্ন ধরনের বেতার যোগাযোগে এই রেডিও ওয়েভটা ব্যবহার করা হয়। তারপরে আমরা আলোর যে দৃশ্যমান যে আলো ছিল, এই দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের উপরে নির্ভর করে আবার আমরা 7 ভাগে ভাগ করেছিলাম, বা 7 ভাগে ভাগ করা যায়। প্রথমে ছিল আমাদের বেগুনি, তারপরে ছিল নীল, তারপরে ছিল আসমানি, তারপরে ছিল সবুজ, তারপরে ছিল হলুদ, তারপরে ছিল কমলা এবং শেষে ছিল লাল। এই দৃশ্যমান 7 প্রকার আলোর মধ্যে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এবং বেগুনি রঙের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে কম। তাহলে সবচেয়ে কম যে তরঙ্গ দৈর্ঘ্য, তার শক্তি সবচেয়ে বেশি, অর্থাৎ বেগুনি কিন্তু সবচেয়ে শক্তিশালী আলোক রশ্মি, এবং লাল হচ্ছে কম শক্তিশালী আলোক রশ্মি। এরপরে আমরা দেখেছিলাম যে কোনো বস্তুকে বিভিন্ন রং দেখার কারণ আসলে কি ছিল। বিভিন্ন রঙে দেখার কারণ ছিল যে কোনো বস্তু যে রং দেখায়, আমরা জানি কোনো বস্তুর উপর যখন সূর্যের আলো এসে পড়ে, সূর্যের আলোর মধ্যে এই 7টি মৌলিক রঙই থাকে, যেটা আমরা বেনিয়াসহ কলা দ্বারা মনে রাখবো। এই বেনিয়াসহ কলা মানে এই 7টি মৌলিক রং সূর্যের আলোতে থাকে। যখন কোনো বস্তু, ধরো লাল বস্তুর উপর এসে, বা কোনো বস্তুকে যখন আমরা লাল দেখি, তার মানে হলো ওই বস্তুটা লাল রং ব্যতীত আরো যে 6টা রং আছে, সেই 6টা রং সে শোষণ করে, শুধু লাল রংটাকে সে প্রতিফলন করে। এই প্রতিফলিত লাল রং প্রতিফলনের কারণে আমরা বস্তুটাকে লাল দেখাই। আবার কোনো বস্তুকে আমরা কালো দেখার মানে হলো যে বস্তুটার উপর 7টা রং এসে পড়েছে, বস্তু সবগুলো রংকে শোষণ করেছে, তখন ওই বস্তুটাকে আমরা কালো দেখি। আবার কোনো বস্তুকে সাদা দেখার মানে হলো যে বস্তুটার উপর 7টা রং এসে পড়েছে, কিন্তু বস্তুটা 7টা রঙই প্রতিফলিত করেছে, এই কারণে বস্তুটাকে আমরা তখন সাদা দেখি। তারপরে এই ছিল আমাদের মোটামুটি আলো নিয়ে আলোচনা, বিস্তারিত আলোচনা। তারপরে আলোর প্রতিফলন, আমরা কি বলছিলাম? আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে চলে, তখন যদি কোনো মাধ্যমে বাধা পেয়ে, বা কোনো পৃষ্ঠে বা কোনো তলে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তাহলে আলোর এই ঘটনাকেই বলছিলাম আমরা আলোর প্রতিফলন। এরপর লম্ব। লম্ব আমরা বলছিলাম কোনো সরলরেখার উপরে কোনো রেখা যদি সমকোণে অবস্থান করে বা সমকোণে থাকে, তাহলে সেটাকে বলছিলাম লম্ব। অভিলম্ব বলছিলাম যে কোনো তলের ওপর কোনো রেখা যদি সমকোণে থাকে, তখন তাকে আমরা অভিলম্ব বলছি। আপাতিত রশ্মি কাকে বলছি? কোনো আলোক উৎস হতে যখন আলোক রশ্মি কোনো তলে এসে আপাতিত হয়, তখন সেই আলোক রশ্মিটাকে বলছিলাম আমরা আপাতিত রশ্মি। আপাতন কোণ কি বলছিলাম? এই আপাতিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটাকে বলছি আমরা আপতন কোণ। এরপর প্রতিফলিত রশ্মি। আপাতিত রশ্মি কোনো প্রতিফলকে বাধা পেয়ে যখন আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, যে আলোক রশ্মি প্রথম মাধ্যমে কোনো প্রতিফলকে বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে, সেই আলোক রশ্মিকেই বলছিলাম আমরা প্রতিফলিত রশ্মি। প্রতিফলন কোণ কি? এই প্রতিফলিত রশ্মি যখন অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, তখন সেটাকে বলছিলাম আমরা প্রতিফলন কোণ। বিভেদ তল কি? দুটি মাধ্যমকে আলাদা করে যে তল, সেই তলটাকেই বলছিলাম আমরা বিভেদ তল। বা যে মাধ্যমে আলো বাধা পেয়ে
আগের মাধ্যমে ফিরে আসে, বা যে মাধ্যম দিয়ে আলো প্রবেশ করতে নিলে তার গতিপথ পরিবর্তিত হয়ে যায়, সেই মাধ্যমটাকেই বলছিলাম আমরা বিভব তল। প্রতিফলনের সূত্র আমরা দেখছিলাম, প্রতিফলনের সূত্র দুই প্রকার বা দুটি। একটি হলো আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই তলে অবস্থান করবে, এবং প্রতিফলনের দ্বিতীয় সূত্র ছিল আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। এরপরে নিয়মিত প্রতিফলন আমরা কি দেখছি? নিয়মিত প্রতিফলন হলো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন মসৃণ তলে আপাতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, তখন সেই আলোর প্রতিফলনকে আমরা নিয়মিত প্রতিফলন বলি। আর একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো অমসৃণ তলে আপাতিত হয়ে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে প্রতিফলিত না হতে পারে, তাহলে সেটাকে আমরা বলছি অনিয়মিত প্রতিফলন। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। এর পরবর্তী ভিডিওতে আমি দর্পণ কয় প্রকার সেটা নিয়ে আলোচনা করব, এবং সেই দর্পণগুলোতে কিভাবে প্রতিবিম্ব পাওয়া যায় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।